আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা পরিসংখ্যানের অনুশীলনীর প্রশ্নের 13 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 13 নম্বরে কি রয়েছে আমরা দেখি। একটি টেবিল রয়েছে, যা ছক রয়েছে, গ্রাফ পেপার, নিচে এক্স অক্ষে কিছু মান রয়েছে, ওয়াই অক্ষে কিছু মান রয়েছে। আর ক নম্বরে বলেছে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? খ নম্বরে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। গ উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। এখন আমরা ক নম্বরের সমাধান করব। উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান 30 + 40/2 = হবে 35.5। সেটা আমরা দেখি। প্রথম শ্রেণী বলছে, প্রথম শ্রেণীটা কি? এই 30 থেকে 40 এই দুইটি হচ্ছে প্রথম শ্রেণী। তাহলে আমরা মধ্যমান কিভাবে বের করি? যে দুটির সংখ্যাকে যোগ দিয়ে 2 দ্বারা ভাগ। এটাই আমরা করেছি, যে দুটির সংখ্যা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ। এখানে আরেকটি রাশি করা যেত, আমরা একবার করে দিয়েছি। এই 30 আর 40কে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলেই 35.5 পাওয়া যাবে। এবং শেষ শ্রেণীটির গণসংখ্যা 2 এবং শেষ শ্রেণীটির গণসংখ্যা 2 কীভাবে বুঝলাম? শেষ শ্রেণী কি? এই যে শেষ শ্রেণী হচ্ছে 70 থেকে 80। এই শেষের এই দুইটা ধরা যাবে না, কারণ আমাদের 70 থেকে 88 পর্যন্ত গণসংখ্যার বিন্দু দেওয়া আছে। অতএব এটাই হবে আমাদের শেষ শ্রেণী, 70 থেকে 80। আর 90 আর 100 এটা হচ্ছে অতিরিক্ত দেওয়া আছে, ওটা আমাদের হিসাবে নেব না, আমরা 70 থেকে 80 ধরবো। আর গণসংখ্যা কত দেখি, বিন্দু আছে এখানে, তার মানে এখান থেকে এদিকে যাই 2, এদিকে গণসংখ্যা বসে, তার মানে 2, বিন্দুর এই বরাবর আছে, তার মানে 2। এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 2, এই যে, এবং শেষ শ্রেণীটির গণসংখ্যা হচ্ছে 2। আমাদের ক নম্বরের উত্তর হয়ে গেল। এবার খ নম্বরে বলেছে যে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। খ চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করা হলো। ওই নিচেরটা হচ্ছে এক্স অক্ষ, ওটা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান এই পাশে লিখে দেব, গণসংখ্যা এই পাশে লিখে দেব। এই যে নিচেরগুলো সব হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান এই 80 পর্যন্ত লিখলে চলবে, শেষের দুটো লেখার দরকার নাই। তো এগুলো হচ্ছে শ্রেণী ব্যবধান, মানে 30 থেকে 40, 50 থেকে 60, 70 থেকে 80 শ্রেণী ব্যবধান। আর এগুলো হচ্ছে গণসংখ্যা। আমরা কলাম বানিয়ে বসিয়ে দেবো। এই যে শ্রেণী ব্যবধানের জায়গায় এখানে বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে গণসংখ্যা। আর এটা যেহেতু অবিচ্ছিন্ন, শ্রেণীসীমা অবিচ্ছিন্ন, অর্থাৎ 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এইভাবে বসাতে হবে। এই যে অবিচ্ছিন্ন, 30, 40, 50, 60, 70 অবিচ্ছিন্ন। 30 থেকে 40 একবার দিতে হবে, 40 থেকে 50 একবার দিতে হবে, 50 থেকে 60 একবার দিতে হবে, এইভাবে 80 পর্যন্ত শ্রেণীব্যাপ্তি। আর এদিকে হচ্ছে গণসংখ্যা। তাহলে আমাদের এটা হবে আমাদের সেই ছক। আমাদের খ নম্বর উত্তর হয়ে গেল। এবার গ নম্বরে আসি আমরা। গ নম্বরে বলেছে মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয়ের জন্য 3টি কলামের প্রয়োজন: শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী ব্যবধান আমরা আগে পেয়েছি, এগুলো বসিয়ে দেব। গণসংখ্যা আগে পেয়েছি, দুটো বসিয়ে দেবো। যে শ্রেণী ব্যবধান, গণসংখ্যা এই দুটো থেকে আমরা এখানে বসিয়ে দেব। আর ক্রমযোজিত গণসংখ্যা বের করে কীভাবে? প্রথমে যেটা থাকে সেটা লিখতে হয়, তারপর কোনাকুনি যোগ করে এখানে লিখতে হয়, কোনাকুনি যোগ করে এখানে লিখতে হয়, কোনাকুনি যোগ করে এখানে লিখতে হয়। সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা করব। শেষমেশ এখানে বের হলো 30, আর এই গণসংখ্যাগুলো যোগ করলে হয় 30। তার মানে আমাদের এই ছকটি হয়েছে। এবার আমরা পরের অংশে যাচ্ছি। এখানে সর্বাধিক গণসংখ্যা 11 আছে।
যেহেতু এখানে আমরা মধ্যক বের করতে হবে, এই যে এখানে সর্বাধিক গণসংখ্যা 11 আছে 50 থেকে 60 শ্রেণীতে, অতএব মধ্যক শ্রেণী হলো 50 থেকে 60, এটাই মধ্যক শ্রেণী। মাঝখানে একটি কথা বলে রাখি, এই অঙ্কগুলো পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তারপর আমরা এই মধ্যকের সূত্রটি লিখব, L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এই সূত্রটি লেখার পরে এর পাশে সাইড নোটে দিয়ে দেব L ইকুয়াল টু কি বোঝানো হয়েছে, শ্রেণী নিম্নসীমা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর h হচ্ছে শ্রেণী ব্যবধান। এবার এই সূত্র বসানোর পরে এখানে আমরা যেটা করব, যে L এর বরাবর L এর মান বসিয়ে দেব, আর উপরে হচ্ছে n এর বরাবর এখানে একটি লাইন করলে ভালো হতো, এখানে আরেকটি লাইন করা যেত, তো বুঝিয়ে দিচ্ছি। n এর বদলে হবে 30, এই যে 30, n এর মান হচ্ছে 30, গণসংখ্যার মোট সংখ্যা 30, এটা হবে n এর মান 30। তো 30-কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তো কত হয়, 15 হয়। 30-কে 2 দিয়ে ভাগ দিলে কত, 15 হয়, এই জন্য আমরা 15 লিখে দিয়েছি। 30-কে 2 দিয়ে ভাগ দিতে হবে, হ্যাঁ। fc হচ্ছে এই যে fc 9, আর h হচ্ছে 10, আর fm হচ্ছে নিচের 11। আশা করি এরা সেটা বুঝতে পেরেছেন। এবার 50 ঠিকই থাকবে, দুটো বিয়োগ, এই 15 থেকে 9 বাদ গেলে থাকে 6, এখানে যা আছে তাই। এবার এখানে হচ্ছে এই 6 এর সাথে 10 গুণ হবে, কারণ ভগ্নাংশের পাশে যে সংখ্যা গুণ অবস্থায় থাকে সেটা ওই লবের সাথে গুণ হয়ে যায়, মানে উপরেরটার সাথে গুণ হয়ে যায়। তাহলে 6 10 60, 6 10 60 গুণ। এবার এই 60-কে 11 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 5.45 আসবে। এবার 50 প্লাস, মানে 50-র সাথে এগুলো যোগ করতে হবে, যোগ করলে 55.45 হবে। সুতরাং নির্ণেয় মধ্যক এটা, আমাদের এটা হবে নির্ণেয় মধ্যক। তাহলে এইভাবে আমরা 13 নম্বর অঙ্কটা করতে পারি। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি এখানে দেওয়া আছে, আর গণসংখ্যা এখানে। ক নম্বরে বলেছে মধ্যক নির্ণয় সূত্রটি লেখো। খ, প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। গ, উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো। ক নম্বরে বলছে মধ্যকের সূত্রটি, মধ্যকের সূত্রটি হচ্ছে এটা L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে আমরা এই সূত্রটাই দেব, কারণ শ্রেণীব্যাপ্তি থাকলে এই সূত্রটি হয়, আর শ্রেণীব্যাপ্তি না থাকলে ওই যে জোরের একটি সূত্র আছে, বেজোরের একটি সূত্র আছে, ঠিক আছে। মধ্যকের মোট 3টি সূত্র, যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে তাহলে এই সূত্রটি ব্যবহার হবে। এই যে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এই 45 থেকে 49 শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, তাহলে এই সূত্র ব্যবহার হবে। আর শ্রেণী ব্যবধান না থাকলে, ডাইরেক্ট মান দেওয়া থাকলে, তো জোর থাকলে জোরের সূত্র, বেজোর থাকলে বেজোরের সূত্র হবে। সেগুলো আমরা পিছনের অঙ্কগুলোতে আলোচনা করেছি। তো ক নম্বরে আমরা সূত্রটা লিখলাম। এখন কোনটাকে কি বোঝায়? L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। N হচ্ছে গণসংখ্যা, মোট গণসংখ্যা। FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা। FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। H হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এবার খ নম্বরে বলেছিল যে প্রচুরক নির্ণয় করতে। এখানে গণসংখ্যা সর্বাধিক 20 আছে এই শ্রেণীতে। দেখি তো গণসংখ্যা সবচেয়ে বেশি কত, 20 বা 20 রয়েছে এই যে শ্রেণীতে, 20 রয়েছে এই শ্রেণীতে, তাহলে এটাই হবে প্রচুরক শ্রেণী। 20 রয়েছে এই শ্রেণীতে, এটাই হবে প্রচুরক শ্রেণী। আর এটা নিম্ন সীমা হবে 60, এই 60 এটা হবে প্রচুরক শ্রেণী। তাহলে এটি লিখেছে এখানে গণসংখ্যা সর্বাধিক 20 আছে 60 থেকে 64 শ্রেণীতে, অতএব প্রচুরক শ্রেণী
60 থেকে 64, এটি হবে প্রচুরক শ্রেণী। এবার প্রচুরক আমরা সেই সূত্রটি লিখে দেব, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। আর এখানে L ইকুয়াল টু 60, F1 20 থেকে 10 বিয়োগ F1 হচ্ছে এই যে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20, F1 এর মান বের হবে এই সর্বোচ্চ থেকে এই যে আগেরটা বিয়োগ, আর F2 এর মান বের হবে এটা এই সর্বোচ্চটা থেকে এই ডান পাশেরটা বিয়োগ। F1 এর মান হবে সর্বোচ্চ গণসংখ্যা থেকে বাম পাশেরটা বিয়োগ, F2 এর মান বের হবে সর্বোচ্চ গণসংখ্যা থেকে ডান দিকেরটা বিয়োগ। এই যে F1 এর মান সর্বোচ্চ হচ্ছে 20 থেকে বাম পাশেরটা বিয়োগ দিয়েছি 10 হয়, তো F2 হচ্ছে 20 থেকে ডান পাশেরটা বিয়োগ দিয়েছি 8 হয়। H হচ্ছে শ্রেণী ব্যবধান। এবার এখানে আমরা দেখি L এর মান বসালাম, F1 F2 এগুলোর মান বসিয়ে দিলাম। এবার এখানে এই 10 প্লাস 8 যোগ করলে হয় 58, 10 প্লাস 8 যোগ করলে হয় 18, আর 5 দিয়ে 10কে গুণ দিলে হয় 5 10 50, 5 10 50। তারপর নিচে এবার 50কে 18 দিয়ে ভাগ করলে হয় 2.778। তারপর এই দুইটা যোগ করলে হবে এটি হবে নির্ণয় প্রচুরক। এবার আমরা গ নম্বরে যাচ্ছি, আয়তলেখ অঙ্কন। আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণী সীমা অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। তাহলে আয়তলেখের জন্য 3টি কলাম লাগবে, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আমরা কোথায় পাবো? শ্রেণীব্যাপ্তি তো প্রশ্নে দেওয়াই আছে, যে শ্রেণীব্যাপ্তি সবই নিয়ে যাবো এখান থেকে, গণসংখ্যা নিয়ে যাব। তারপর দুইটা দুই পাশে লিখে মাঝখানে খালি রাখবো, এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবো। এবার এখানে এই যে দুটি সংখ্যা রয়েছে, এই সংখ্যাটি 45 49, এটা কিভাবে লিখবো? 45 এর হাফ পূর্বে আর 49 এর হাফ পরে, 0.5 মানে 0.5 হচ্ছে হাফ, 0.5 হচ্ছে হাফ। তাহলে 45 থেকে 0.5 বিয়োগ দেব, 49 এর সাথে 0.5 যোগ দিব, এটা বের হয়ে যাবে। ঠিক 50 থেকে 0.5 বিয়োগ দেব, 54 এর সাথে 0.5 যোগ দিব, তার মানে হচ্ছে এই বাম পাশের এগুলোর সাথে 0.5 বিয়োগ দেব, ডান পাশের এগুলোর সাথে 0.5 যোগ দিলে এই সব বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টেবিলটি, আয়তলেখের টেবিল। এখন আমরা গ্রাফে যাচ্ছি। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসিয়ে দিয়েছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই যেটা পেয়েছি এখানে, এই যে 44.5 থেকে শুরু করে এখান থেকে বসাবো, বসিয়ে এই পাশেরগুলো সব বসাবো, শেষে ডান পাশেটা বসিয়ে দেবো। এই পাশের এগুলো সব বসাবো, বাম পাশে সব বসাবো, শেষেরটা এই যে ডান পাশের একটাও বসিয়ে দেব। এই যেখানে এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর ওয়াই অক্ষ হচ্ছে গণসংখ্যা, বসিয়ে দেবো সব গণসংখ্যা। বসিয়ে দেওয়ার পরে আমরা লিখে দেব, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ আঁকা হলো। মূল বিন্দু থেকে 44.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এটা হচ্ছে আমাদের অঙ্কটির সমাধান। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, তাপমাত্রা পরিবর্তনশীল। বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ। এখানে অনেকগুলো তাপমাত্রা রয়েছে। আমাদের যে কাজগুলো দিয়েছে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। খ, প্রদত্ত উপাত্তসমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার গড় নির্ণয় করো। গ, উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। তো আমরা ক নম্বরে যাচ্ছি। এখানে সর্বনিম্ন মান 7 এবং সর্বোচ্চ মান 42। কোথায়? এই যেখানে
সর্বনিম্ন মান হচ্ছে 7 এবং সর্বোচ্চ মান 42, এখানে খোঁজ করলে পাওয়া যাবে। সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান খোঁজ করলে পাওয়া যাবে, এটা আমরা এখানে দিয়ে দেব। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান লিখে দেব। তারপর লিখব পরিসর। পরিসরের সূত্র আমরা সবাই জানি, সেই সূত্রটি আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে মানগুলো বসিয়ে দেব। এই দুটো মান বসিয়ে দিয়ে হিসাব করব, 36 হবে। কি হবে? যেমন আমি বলে দিচ্ছি, সর্বোচ্চ মান হচ্ছে 42, সর্বনিম্ন মান 7 দিলাম, +1। এই দুইটা বিয়োগ করলে হবে 35, +1 যোগ করলে 36। পরিসর পেলাম আমরা শেষমেশ 36। এবার শ্রেণীব্যাপ্তি, যেহেতু ছোট সংখ্যা 36 একটা ছোট সংখ্যা, শ্রেণীব্যাপ্তি 5 ধরা যায়, শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা। এই 36 এই পরিসর যেটা পেয়েছি, 36কে এই 5 দিয়ে ভাগ করলে 7.2 হবে, 7.2। তাহলে শ্রেণী সংখ্যা কয়টা হবে? দশমিকের আগে কয়টি? 7, মানে তাহলে 7টা, আর দশমিকের জন্য একটা, মোট হবে 8টা। শ্রেণীর সংখ্যা হবে 8টি, শ্রেণীর সংখ্যা 8টি। ক নম্বর উত্তর আমরা পেলাম। এবার খ নম্বরে বলেছিল গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয় সারণী আমরা কি লিখব? শ্রেণীব্যাপ্তি লিখবো এখানে, শ্রেণীব্যাপ্তির কলাম। শ্রেণীব্যাপ্তি কলাম লেখার পরে মধ্যমান, ট্যালি চিহ্ন, গণসংখ্যা, FI/XI। শ্রেণীব্যাপ্তি লেখার পরে এই মানগুলো কোথায় পেলাম আমরা দেখি তো। সর্বনিম্ন মান ছিল আমাদের 7, তো 7 থেকেও শুরু করা যায়। আমরা এবার এটা থেকে এর নিচ থেকেও শুরু করতে পারি। তাহলে আমরা এখানে 6 থেকে শুরু করলাম, আমাদের একটা হিসাবের সুবিধার জন্য। শ্রেণীব্যাপ্তি তো 5 নিয়েছি, এই জন্য আমরা 6 থেকে ধরলাম, মানে 7-এর নিচে। 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, এইভাবে আমরা নিলাম 45 পর্যন্ত শ্রেণী ব্যবধান। 45 পর্যন্ত কেন নিলাম? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 42, সর্বোচ্চ সংখ্যা 42, এই জন্য এই 45 পর্যন্ত নিলাম। এর ভিতরে 42 রয়েছে, আর আমাদের বাড়ানোর সুযোগ নেই। ঠিক আছে, শ্রেণী ব্যবধান। এবার মধ্যমান হচ্ছে এই দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ, দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এই মধ্যমান বের হয়ে যাবে। এবার ট্যালি হচ্ছে 6 থেকে 10 এই সংখ্যাগুলো এই উপাত্তে কতবার আছে সেটা গুণে দেখতে হবে, সেটা লিখে দিতে হবে। এবার 11 থেকে 15 কতবার আছে, 16 থেকে 20 কতবার আছে, সব গুণে গুণে এখানে লিখে দিতে হবে ট্যালির মধ্যে, এই যে দাগ দিয়ে। যদি 5 হয়ে যায় তাহলে 4টা দাগ দিয়ে কোনে একটা দাগ দিতে হবে, এটা 5। এখানে শুধু 4, এই জন্য 4 দিয়েছি, আর এখানে হচ্ছে 5, 4টা দিয়ে একটা কোনে দাগ দেওয়া লাগে। এভাবে সব ট্যালিগুলো আমরা বসিয়ে দেব, সব ট্যালি। এই 41 থেকে 45 কতবার আছে এই ছকের এর মধ্যে আমরা গুনে দেখবো যে 2 বার আছে। 36 থেকে 40 পর্যন্ত কতবার আছে দেখা যাবে 6 বার আছে। তো এইভাবে আমরা দাগগুলো দিয়ে পরে গণসংখ্যা বরাবর যতগুলো দাগ আছে গুনে গুনে বসিয়ে দেব। FI/XI এর মধ্যে হবে, এই FI হচ্ছে 4, XI হচ্ছে এগুলো, এই দুইটা গুণ দিয়ে এখানে নামিয়ে দেব, দুইটা গুণ দিয়ে নামিয়ে দেব, গুণ দিয়ে নামিয়ে দেব, এইভাবে এই পর্যন্ত আসবে। তারপর সবগুলো ক্যালকুলেটরে যোগ করব, কত হবে? 1271। এটা হবে সামেশন FI/XI 1271। আর গণ সংখ্যা হচ্ছে 52, মানে 52। তারপর এখানে আমরা দেব এই যে নির্ণয় গড়, x এর উপর একটা বিয়োগ চিহ্নের মতো দাগ দেওয়া থাকবে, দিতে হবে। এটা হবে x বার ইকুয়াল টু সামেশন FI/XI/n। এটা আমাদের সূত্র, এটা মুখস্থ রাখা লাগবে। তারপর নিচে হচ্ছে সামেশন FI/XI এর জায়গায় এই যে মানটি বসিয়ে দেব, আর n এর জায়গায় এই 52 বসিয়ে দেব। দেওয়ার পরে দুটো ভাগ দিব, ভাগ দিলে এটা হবে। এটা হবে আমাদের নির্ণয় গড়। এটা হবে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বরে আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীসীমা অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। কি বলেছে এখানে? যে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের কি লাগে? শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি তো আমরা এখান থেকে বসিয়ে দেব, এই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এই দুটি কলাম আমরা এখান থেকে নিয়ে যেখানে বসিয়ে দেব। আর মাঝখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তো সেটা সিস্টেম বলে দিই।
যে বাম দিকে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো থেকে 0.5 বা 0.5 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এই যেগুলো সব পাওয়া যাবে। আর ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর সাথে 0.5 যোগ করতে হবে। যোগ করলে ডান পাশের সংখ্যাগুলো পাওয়া যাবে। এটা হলো আমাদের টেবিলটি। এবার আমরা গ্রাফে যাই। এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসিয়ে দেব। অবিচ্ছিন্ন যে এই সংখ্যাগুলো পেয়েছি এই বাম পাশের সবগুলো বসিয়ে দেবো। শেষে এই যে শেষের এই পাশেরটা দিয়ে দেবো। বাম পাশের সব দেওয়ার পরে শেষে এই সংখ্যাটাও দিয়ে দেব। দেওয়ার পরে এই যে বাম পাশের সবগুলো দেওয়ার পরে শেষে এটা বসিয়ে দেব। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণ সংখ্যা বসিয়ে দেব। তারপর লিখে দেব ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে গণ সংখ্যা বসিয়ে আয়তলেখ আঁকা হলো। মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এবার আমরা আরেকটি গ্রাফ আর্ট করেছি, ওটার মধ্যেও করা যেত, যে আগে যেটা করেছি এটার মধ্যেই, যেহেতু এখানে আমি ফিল আপ করে ফেলেছি এই জন্য আলাদা করে নিলাম দেখানোর জন্য। এই ছকটি হচ্ছে মূলত এই ছকটাই, হ্যাঁ, এই একই ছক। এখানে যদি আমি পেন্সিল দিয়ে দাগ দিই দেখা যাবে না, এই জন্য আমি আলাদা করে দেখাচ্ছি ওই সেম ছকটাই। এখানে সবচেয়ে বেশি দেখি আমরা আয়তলেখ থেকে দেখা যায় গণসংখ্যার প্রাচুর্য 20.5 থেকে 25.5 শ্রেণীতে, অর্থাৎ এই যে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে এই শ্রেণীতে 20.5 থেকে 25.5, এই সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে। তার মানে হচ্ছে 13 গণসংখ্যা কত 13 হচ্ছে এখানে। তারপর এই যে কোণা থেকে এই কোণা পর্যন্ত স্কেল বসিয়ে একটা দাগ দিয়ে দেবো পেন্সিল দিয়ে। এই কোণা থেকে এই কোণা পর্যন্ত বসিয়ে আমরা দাগ দিয়ে দেবো। এই যে দুইটা রেখা যে মিলিত হয়েছে এখানে মিলিত, এই স্থানটার মান কত হবে? এই স্থানটার মান হবে 23.25, 23.25, 23.5 না 27 আর কি, 27 মাঝামাঝি আর কি। এই দুইটা বিন্দু বরাবর এখানে তাকাইলে এটার মান বেরোবে 23.25, কারণ প্রতি ঘরের মান তো এক করে, তাই না? এটার মান যদি 20.5 হয় তার এক ঘর হবে মানে 21.5, 22.5, 23.5, তাই না? তার থেকে একটুখানি এদিকে, অর্থাৎ 23.25 আমরা দিয়ে দেব। এখানে আয়তলেখ থেকে দেখা যায় যে গণসংখ্যার প্রাচুর্য 20.5 থেকে 25.5 শ্রেণীতে, সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। প্রচুরক নির্ণয় করার জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দু থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করি। এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব টানি। লম্ব এক্স অক্ষের যেখানে মিলিত হয় তা এর ব্যাপ্তি নির্ধারণ করে। নির্ধারিত ব্যাপ্তি হলো প্রচুরক, সুতরাং নির্ণয় প্রচুরক হবে 23.25, যেটা আর করে দেখিয়েছি। এই যে রেখা দুটো মিলিত হয়েছে পেন্সিলের, এই যে মাঝখানটা হিসাব করলে এখানে মান এদিকে আসবে 23.25 হবে। এটা আমাদের অঙ্কের সমাধান গেল। আমাদের পরিসংখ্যানটা সমাপ্ত হলো। এগুলো মাঝে মাঝে রিভিশন দিতে হবে, তা নাহলে ভুলে যাবে। সামনে আমরা নতুন অধ্যায় নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অঙ্কগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।